আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওতে আমি কথা বলছি বর্তমানের একটা অত্যন্ত গুরুতর সমস্যা, নির্দিষ্ট সময়ে মা বোনদের বাচ্চা না হওয়া নিয়ে। কেন হচ্ছে না, কারণ কি? অ্যালোপ্যাথিতে বহুত পয়সা খরচ করা হয়েছে, নামি দামি অনেক ডাক্তার দেখানো হয়েছে, হোমিওপ্যাথিতেও চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারপরেও বাচ্চা হচ্ছে না। আমি আলোচনা শুরু করার আগে স্পষ্ট করে একটা কথা বলছি, আপনি আপনার নিজেকে যদি শান্ত করতে না পারেন, তাহলে আপনার শরীর কখনোই চাইবে না আপনি মা হন। এটা অতি বাস্তব কথা। আর এই দুটো শব্দকে নিয়েই আমি পুরো আলোচনাটা করব, এবং যেটা বাস্তব জীবনে দেখছি, বাস্তব অভিজ্ঞতা থেকে 10টা মূল পয়েন্ট উঠিয়ে ধরব কি কারণে বাচ্চা হচ্ছে না। সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করতে গিয়ে ইনফার্টিলিটি বা স্টেরিলিটির যে কেসগুলো পাই, সাধারণত এগুলো দেশের বিভিন্ন সুনামধন্য ইনফার্টিলিটির যে ডাক্তারগুলো আছেন, গাইনি বিশেষজ্ঞ আছেন, তাদের ফেরত পেশেন্ট পাই। ফার্স্ট স্টেজের রোগীর সংখ্যা আমাদের কাছে খুবই কম, যেহেতু আমরা অল্টারনেটিভ পদ্ধতিতে ট্রিটমেন্ট করে থাকি। আমি আমার রোগীদের থেকে জেনেছি, আমার কাছে এভিডেন্স আছে, এবং পাবলিক ফ্রেন্ডলি আমি 10টা লক্ষণের কথা বলছি। 1 নাম্বার কারণ যেটা PCOS, যেটাকে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা সিনড্রোম বলে থাকি। সংক্ষিপ্ত হচ্ছে PCOS। আপনি বলতে পারেন আপনার জীবনে কোনো শত্রু নেই, কিন্তু আধুনিক যুগে এসে আধুনিক নারীদের, আধুনিক মেয়েদের জীবনের প্রথম থেকেই PCOS একটা মস্ত বড় সমস্যা। আমার কথা শুনে ভয় পাবেন না, শত্রুকে মোকাবেলা করতে হবে। শত্রুর কাছে দমে গেলে চলবে না, তার বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে জেগে উঠতে হবে, চেষ্টা চালাইতে হবে, পরিশ্রম করতে হবে। গবেষণায় দেখা গেছে একটা জায়গায় যদি 10 জন নারী থাকে, তার মধ্যে 3 জনের PCOS এর প্রবলেম আছে। একটা জায়গায় যদি 3 জন নারী থাকে, 1 জনের এই সমস্যাটা আছে। চিন্তা করেন, কিন্তু হয়ে যাওয়ার পরে চিন্তা করে লাভ নেই, আগে থেকেই চিন্তা করেন। 10 জনের মধ্যে 3 জন, প্রতি 3 জনের মধ্যে 1 জন। সিমটমস কি? অনিয়মিত পিরিয়ড হচ্ছে, মুখে ব্রণ আসতেছে, চুল পড়ে যাচ্ছে, মেজাজ খিটখিটে থাকতেছে, মুড সুইং হচ্ছে, রাগ হচ্ছে, ভাঙাচোরা হচ্ছে, কাজকর্মে মন বসছে না, শুয়ে আছেন তো আছেনই, বসে আছেন তো আছেনই, হঠাৎ করে হাসতে মন যাচ্ছে, হঠাৎ করে কাঁদতে মন যাচ্ছে। এই মুড সুইং এর মধ্যে এগুলো পড়ে। এগুলোই মেন লক্ষণ, ফলে ডিম্বাণু তৈরিতে বাধা সৃষ্টি করতেছে। তাহলে 10টা পয়েন্টের মধ্যে 1 নাম্বার পয়েন্ট বললাম PCOS। 2 নাম্বার পয়েন্ট অকাল বার্ধক্য বা আর্লি ওভারিয়ান এইজিং বলা হয় এটাকে। এটা আবার কি জিনিস? দেখেন, বইপত্রের ভাষা অনুযায়ী যদি বলি, 30 বছর হয়ে গেলেই একটা মেয়ের জীবনে বার্ধক্য নেমে আসে। কেন? ডিম্বাশয়ের কোয়ালিটি নষ্ট হতে থাকে। এটা কিন্তু বইপত্রের কথা। আমরা যে ধরনের খাবার দাবার খাচ্ছি এবং যেখানে বসবাস করছি, যে সমাজে, যে জায়গায়, বদ্ধমূল জায়গায় পরিশ্রম নাই শারীরিক, একদমই বসে স্কুলে যাই আসি, কলেজে যাই আসি, কোচিং করি, এটাই বহুত কাজ মনে হয় আমাদের কাছে। ফলে পড়াশোনা এবং ক্যারিয়ার গড়তে গড়তে আমাদের 25 পার হয়ে 30-এর দিকে আমরা চলতে থাকি। আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আপনার রেড সিগন্যাল চলে যায় 25-এই। এখন বলবেন এটা সবার জন্য না। ওই যে আমি প্রথমেই বলেছি, 10 জনের মধ্যে 3 জন আছেন, ওই 3 জনের মধ্যে আপনিও হতে পারেন। 3 জনের মধ্যে 1 জন আছেন, ওই 1 জন আপনি হতে পারেন। ওই দিকটা ভেবে কিন্তু আবার আমাকে বলতে হবে। তাহলে বইপত্রের কথা 30, বাস্তব অভিজ্ঞতা, পারিপার্শ্বিক দিকগুলো বিচার বিবেচনা করে সেটা কি 25। বুঝিয়েন, বুঝতে হবে। এখনো যদি না বুঝতে পারেন, সমস্যা আছে। ফলে এই যে ক্যারিয়ার গড়ার ফলে দেরিতে বিয়ে হচ্ছে, এর মধ্যে প্রেম চলতেছে, বয়ফ্রেন্ডের সঙ্গে মনোমালিন্য হচ্ছে, কেউ লুকোচুরি করে বিয়ে করে নিচ্ছেন, বাড়ির লোকে জানে না, মনোমালিন্য হচ্ছে। ফলে একটা মানসিক চাপ, এক পড়াশোনার চাপ, অবৈধ সম্পর্কের চাপ, বাড়ির চাপ, দূরে থেকে পড়াশোনা করছেন সেই চাপ, রাতের ঘুমটা চলে গেল। যেই রাতের ঘুম চলে গেল, যেই স্ট্রেস বেড়ে গেল, আপনার হরমোনের ইমব্যালেন্স শুরু হয়ে গেল। যখনই হরমোনাল ইমব্যালেন্স শুরু হয়ে গেল, এই সবগুলো একসাথে যুক্ত হয়ে এবার আপনাকে আর আপনি রাখেন না, তাদের নিয়ন্ত্রণে চলে আসলো। আপনি বুঝতেই পারেন না কিভাবে আপনার মনটা ভেঙে গেছে।
দেখেন, একটু মনোযোগী হন, আমার কথাগুলো বারবার শোনেন, আমি কিন্তু বাস্তব কথা বলছি আপনাদেরকে। মেয়ে ছেলে বলে নয়, মানুষ মানে আমাদের জন্য সময় থেমে থাকে না, আর এই সময়ের সঙ্গে সঙ্গে ডিম্বাণুগুলোরও বয়স হয়ে যায়। তাই বলছি অকাল বার্ধক্য। সচেতন হবেন। 25, 30, আপনি 25-এর পর থেকে যে দৌড়াদৌড়ি শুরু করেছেন, বুঝিয়েন। যারা পুরুষরা শুনছেন তারাও সচেতন হবেন, তা না হলে বাবা হওয়ার স্বপ্ন দেখতে পারবেন না। তাহলে 2 নাম্বার পয়েন্ট, এই যে স্ট্রেস, দুশ্চিন্তা, রাতের ঘুম হারাম, তাহলে হরমোনের গন্ডগোল শুরু হলো। ওইখান থেকেই পয়েন্ট টেনে নিয়ে আসি, থাইরয়েড। আপনি দেখেন, প্রতি 10 জনের মধ্যে 3 জনের সমস্যা আছে। ওই 3 জন ব্যক্তির মধ্যে একজনের আছেই কোনো না কোনো হরমোনাল ইমব্যালেন্স আছেই। বিশেষ করে জাতীয় যেটা থাইরয়েডের সমস্যা, মেজাজ খিটখিটে, চুল পড়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, পড়াশোনা করছেন, বসে আছেন, কিছু নিয়ে ভাবছেন, মাথা দিয়ে শীষ বের হচ্ছে, থাইরয়েডের কারণে। থাইরক্স লিখে দিয়েছে 50 বা 100, চলবে, সারা জীবন চলবে। তাহলে 2 নাম্বার পয়েন্টে বলেছি, বয়সের সঙ্গে সঙ্গে কি আপনার প্রজনন ক্ষমতারও বয়স বাড়তেছে, শক্তি কমে যাচ্ছে, আবার থাইরয়েডের ওষুধ, হরমোনাল ওষুধ চলবে। আপনি আস্তে আস্তে দেখেন জড়ায় যাচ্ছেন, দেখছেন তো। তাহলে আমার শুরুটাই ভালো ছিল, তখন থেকেই যদি আমি পরিশ্রমী হতাম, তখন থেকেই যদি আমি প্রকৃতির সঙ্গে মেশা শুরু করতাম, বাস আমার কোনো সমস্যা ছিল না। 4 নাম্বার পয়েন্ট, এই যে ঘুম হচ্ছে না, কি করেন? ঘুম না হলে শুয়ে থেকে 100 জনের মধ্যে 80 জন বলবো না 85 জন বলবো, বাস্তব জীবনে ঘাটলে পাবো 90 জনই বলি মোবাইল চাপেন, স্ক্রল হচ্ছে, হয় ফেসবুক নয়তো ইউটিউব। ভালো কিছু দেখি না আমরা, এখানে ড্যান্স দেখছি। আপনি যদি দুঃখে থাকেন তাহলে দুঃখেরই পোস্ট আপনার সামনে আসছে, কারণ এআই প্রযুক্তি। আপনি যেটা মনে ভাবছেন সেটাই আপনার স্ক্রিন দিচ্ছে আপনাকে। চিন্তা করেন আপনি তার কতটা হয়ে গেছেন। আর এখানে কি আছে, ওই যে ব্লু রশ্মিগুলো বের হচ্ছে আপনার চোখ দিয়ে, আপনার বডির মধ্যে, আপনার হাত দিয়ে, আপনার শরীরের মধ্যে প্রবেশ করছে, ফলে ঘুম হচ্ছে না। যাদের ঘুম হচ্ছে না, একটু ট্রাই করিয়েন তো, মোবাইলটা আপনার ডাইনিংয়ে থবেন, দিয়ে রাতে ঘুমান তো, দেখেন তো কতটা ফ্রেশ ঘুম হয়। অবশ্যই হবে। আপনি মাথার কাছে মোবাইল রেখে ঘুমান, বাচ্চাটা চমকে উঠে, ওই মোবাইলটা বাইরে বের করেন দেখি, আপনার বাচ্চা আর কদিন চমকে উঠে। বাস্তব কথা বলছি গো, এগুলো একদম ফেস করা। আপনি যদি রাতে 6 ঘন্টা ঘুমোতে না পারেন, আপনার হরমোনের অস্বাভাবিকতা শুরু হবেই, কোনোভাবে রক্ষা পাওয়ার উপায় নেই। এবং বাচ্চা না হওয়ার পিছনে এই মোবাইলের ব্লু ফিল্মও অনেকটা দায়ী, অনেকটা না দায়ী। 5 নাম্বার পয়েন্ট, মানসিক চাপ এবং সম্পর্কের টানাপড়ন সব জায়গায় আছে। আপনার ক্যারিয়ারে আছে, চাকরি জীবনে আছে, সংসার জীবনে আছে, প্রেমের জীবনে আছে। ভেঙে বলবো এগুলো, সময় নষ্ট হবে, বুঝতে পারছেন তো? আপনি তো 18+। আপনি যখন এরকম এরকম টানাপোড়নের মধ্যে থাকবেন, কর্টিসল হরমোনের পরিমাণ বাড়তে থাকবে, প্রোজেস্টেরন কমতে থাকবে, আপনি মা হওয়ার ক্ষমতা হারাচ্ছেন। বিয়ে 6 মাসের মধ্যে বাচ্চা হয়নি, শাশুড়ি বাঁঝা বলা শুরু করেছে, মুখের ওপরে বলছে আমার ছেলেকে আরেকটা বিয়ে দেবো। মেয়েটার অবস্থা কি হয়? শুধু মেয়েদের এত কমপ্লেন বলবো না, ও শাশুড়ি বাড়ি থেকেও সমস্যা আসে। হাজবেন্ডের মুখ থেকে হাজবেন্ডের যে সাপোর্টটা পাবে, বিয়ের পরে একটা মেয়ের সব থেকে সাপোর্টিং সাইড হচ্ছে হাজবেন্ড, সেও কোনো সাপোর্ট করে না, সেও খুঁজতেছে আরেকটা মেয়ে বিয়ে করব। আমি এমনও দেখেছি বাচ্চা হচ্ছে না, মেয়ের সমস্যা, এটা গোপন রেখেছে মেয়ের পরিবার। হাজবেন্ডের সিমেন্সের একটু এমন সেমন আছে, হাজবেন্ডকে অহেতুকভাবে গালিগালাজ করেছে একটা সময়। আমি আমার বাস্তব কেসের কথা বলছি। গালিগালাজ করেছে, শ্বশুর বাড়ি থেকে গালিগালাজ করেছে। আজ আল্লাহর কি কাজ, হাজবেন্ড ঠিক হয়ে গেছে, বউয়ের পিসিওর প্রবলেম হয়ে গেছে, ওনার বাচ্চা হচ্ছে না, মেনস্ট্রুয়েশন ইরেগুলার হয়ে গেছে। কি করবেন? বাস্তব কথা বলছি, রোগী আছে হাতে, এখন সবকিছু ঠিক হয়েছে কিন্তু কনসেপ্ট করছে না, বয়সটা 30 পেরিয়ে গেছে। আবার এই কেসেও আছে 38 বছর বয়সে গিয়ে বহু ডাক্তার দেখিয়েছে, একটা হাজবেন্ড চেঞ্জ হয়ে গেছে, ওনার ডিভোর্স হয়ে গেছে, ওই পরিবার থেকে আর একটা পরিবারে এসছে, এখানেও অ্যালোপ্যাথি চিকিৎসা চলছে, বলেছে হবে না। আল্লাহর কি কাজ, আমার জীবনের কথাই বলছি। আমাদের রাজশাহীরই একটা কেস, 38 বছর বয়সে ওই মেয়েটা স্কুলের শিক্ষিকা, কনসেপ্ট করেছে এবং ছেলে সন্তান হয়েছে। সম্পূর্ণ উপরের খেলা, ওখানে চাইতে হবে ভালো মতো। আপনি অপরাধী নিজের দিয়ে প্রশ্ন করেন, ডাক্তার ভালো না, এই না ওই না, এত পয়সা খরচ করলাম, এগুলার কোনো কথার ভ্যালিড নেই। সেজন্যই প্রথমে বলেছিলাম, আপনি শান্ত না থাকলে আপনার শরীর আপনাকে মা হতে দেবে। আমি আজকে এই ভিডিওটা যেদিন তৈরি করছি তার আগের দিনই একটা আমি ইনফার্টিলিটি কেস দেখেছি। ওই মেয়েটা হাজবেন্ডের সঙ্গে
তুই তাকার পর্যন্ত করলো আমার সামনে। এরকম করবেন না। দুজনেই কষ্টে আছেন, দুজনেই সামাজিক কষ্টে আছেন, পারিবারিক কষ্টে আছেন, বুঝতেছি। স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন, এখনো সময় আছে। 6 নম্বর বড় কারণ জাঙ্ক ফুড খাওয়া, অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার খাওয়া, অতিরিক্ত পরিমাণে রেড মিটের প্রতি আগ্রহ, লাল মাংস। দেখেন আমরা যে মাংসগুলো খাচ্ছি পিওর পাচ্ছি না। প্রত্যেকটা প্রাণীকেই মোটা তাজা করার জন্য কিছু জিনিস দেওয়া হচ্ছে। যেমন আপনি ষাঁড় গরুর মাংস খাবেন, তার প্রজনন ক্ষমতাকে নষ্ট করার জন্য ইনজেকশন পুশ করা হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ফলে ষাঁড়টা মোটা তাজা হচ্ছে, হেলদি হচ্ছে। আর আপনি হাটে গিয়ে ওকেই কিন্তু আগে কিনেন, মরাটা কিনেন না, হাড্ডি হুড্ডিওয়ালাটা কিনেন না। ধরেন আপনি একটা বাজা গাভী কিনবেন যার বাচ্চা হয়নি, ক্ষমতা নেই, ওকে ওই রকম মোটা তাজা করতেছে, ওই হাড় হুড্ডিওয়ালাটা কিন্তু আপনি কিনবেন না, দেখতে ভালো লাগে না। ওই ওই বিষক্রিয়াটা, ওই প্রতিক্রিয়াটা এই আগুনের মধ্যে এতক্ষণ জ্বলার পরেও আপনার শরীরের মধ্যে যাচ্ছে। খাবার দাবার খাচ্ছেন সেগুলো, আর যেগুলো জাঙ্ক ফুড খাচ্ছেন, ফাস্ট ফুড খাচ্ছেন, ওগুলোতে কি আছে আমি আর বলবো না, কারণ আপনি সচেতন নাগরিক। আমি শুধু স্মরণ করিয়ে দিই। তাই যতটা পারবেন আমাদের প্রয়োজন রেড মিট, অতিরিক্ত মাত্রায় নয়। একটু পয়সাওয়ালা হইলেই আবদ্ধ শহরের 4 রুম আর ফ্ল্যাটের মধ্যে থাকবেন না, ছুটেন, সময় পেলে গ্রামে যান, প্রকৃতির সঙ্গে মেশেন। তা না হলে ডাক্তার বাড়ি দৌড়াইতে 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 কুল পাবেন না। ডাক্তারকে পয়সা দিতে দিতে নিচের সঞ্চয়টা পর্যন্ত হারিয়ে ফেলবেন। আর ডাক্তারও ঔষধ দিয়ে দিয়ে একটা সময় অ্যান্টিবায়োটিকগুলো সব রেজিস্ট্যান্স হয়ে যাবে, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাবে, বাস আপনার আর কিছু হবে না, থাকেন, বলে দিল ডাক্তার, কিচ্ছু করার নেই। সমস্যাটা আপনার থেকে, কি করবে ডাক্তার? ডাক্তার কি এমন? কিচ্ছু না, আপনাকে কিছু পথ্যর মধ্যে চলায়, ওর কোনো ক্ষমতা নেই। ও কাটতে পারে, চিটতে পারে, মিষ্টি কথা বলে আপনার মতো আপনাকে কথা বলে আপনার থেকে পয়সা আদায় করতে পারে, এর বাইরে কিছু না। বলবেন আপনিও তো একজন ডাক্তার। আমি এই যে শেষ মুহূর্তের ডাক্তার, বুঝলেন তো, ওইখান থেকে রুগীকে টেনে আনতে হয়। এই জন্য আমি এই কথাগুলো বলছি, কারণ আপনি যদি ওই রকম অবস্থায় না হন, ওই আগে আসলে তাও আপনাকে একটু আমি বলে তুলে নিয়ে আসতে পারবো। আমার এই ভিডিও দিয়ে যদি আপনি একটু সচেতন হন, তাও তো আমি আপনাকে উপকৃত করতে পারবো। আমিও আপনার উপকারের জন্য এই কথাগুলো বলছি। গ্রামের সম্পর্ক শেষ হয়। তবে হ্যাঁ, এ কথাও স্বীকার করি, গ্রামীণ একটা পলিটিক্স আছে, খালাম্মাদের মধ্যে একটা সমস্যা আছে, নিজের খেয়ে আর একজনকে নিয়ে সমালোচনা করা। 5টা ইয়া হলে গ্রামীণ মা বোনরা রাগ করবেন না, আমি 100 জনের মধ্যে 90 জনের মধ্যে এটা পাই। সেজন্য আপনারাও একটু এডুকেটেড হবেন। এবং আমরা যারা গ্রামীণ ছেলে আছি, এডুকেটেড হয়েছি, ওই শহরে না, ওই গ্রামীণ মানুষগুলোকেও এডুকেটেড করতে হবে। এজন্য কর্মজীবন বা শহরে থাকলেও, কর্মক্ষেত্র শহরে থাকলেও গ্রামে গিয়ে গিয়ে মানুষগুলোকে সচেতনতামূলক কথা বলে এডুকেটেড করতে হবে। তা না হলে আপনার জ্বর ওখানেই, আপনার জ্বর ওখানেই। মনে রাখিয়েন কথাগুলো। অতিরিক্ত মাত্রায় জাঙ্ক ফুড যদি খান, আপনার ওভারি ডে বাই ডে নষ্ট হতে থাকবে, ওর কার্যক্ষমতা নষ্ট হতে থাকবে, কারণ আপনি ওর মধ্যে দিয়ে অতিরিক্ত মাত্রায় চর্বি খাচ্ছেন, তেল খাচ্ছেন, চিনি খাচ্ছেন। সচেতন হবেন। কদিন আগে রাজশাহী জেলা চাঁপাইনবাবগঞ্জের একটা রুগী এসেছিল, ওনার আমি কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না। লাস্টে প্রশ্ন করলাম, মিষ্টি খান কেমন? বলে যে 1 বসায় তো 3 কেজি পারবই, ভাত লাগবে না, 3 বেলা মিষ্টি দিবেন, কোনো সমস্যা নেই। এই যে ভিতরগত এই জিনিসগুলো আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা খতিয়ে দেখি, এবং এর উপরে আমাদের ভালো ভালো ঔষধ আছে। কিন্তু অ্যালোপ্যাথিতে কত রিপোর্ট করবেন? আসলেই রিপোর্ট, গেলেই রিপোর্ট, এই করো, ওই করো, ওই করো, ওই করো। একবার টেস্ট দেয় 25,000 30,000 টাকার। 7 নম্বর পয়েন্ট হলো গর্ভনালীর ব্লক, যেটাকে ফ্যালোপাইন টিউব ব্লক বলা হয়। কোনো ইনফেকশন, বিশেষ করে ইউটিআই, ইউরেথ্রাইটিস, এসটিডি, এগুলোর কারণে ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হতে পারে না। এবং এই জিনিসটা সবসময় শরীরে নীরব হয়ে থাকে, পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে না। যত হাই প্রোফাইল মেশিন দিয়ে আপনি পরীক্ষা করেন না কেন, এত সহজে আপনাকে ধরা দেবে না। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। জীবনের প্রথম থেকেই কোনো খারাপ পুরুষের সংস্পর্শে যাবেন না। 8 নম্বর পয়েন্ট হচ্ছে কৃত্রিম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বা কৃত্রিম জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থার অপব্যবহার, অ্যাবিউজ করেছেন অনেকেই। বছরের পর বছর জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খেয়ে থাকেন, ফলে হরমোনাল ইমব্যালেন্স শুরু হয়। এবার বাচ্চা কাচ্চা নেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। কিন্তু ওই যে ফোর্স করে
অ্যাবিউজ করে একটা জিনিসকে নষ্ট করেছেন, প্রকৃতির সঙ্গে লড়াই করেছেন, প্রকৃতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন, প্রকৃতি আপনাকে ছাড়বে না গো, ও প্রতিশোধ নেবেই। কারণ ও তো সবকিছু আপনাকে স্বাভাবিকই দিচ্ছিল, ও তো ঠিকঠাকই ছিল। আপনি নিজের খায়েশ পূরণ করার জন্য আপনি কি করলেন? প্রকৃতির সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন। প্রকৃতির সঙ্গে আপনি কখনো পারবেন না, প্রতিশোধ নেবে। সচেতন হন। 8 নাম্বার হচ্ছে অতিরিক্ত ওজন, অথবা ওজন কমে যাচ্ছে, হুট করে বেড়ে যাচ্ছে, অনিয়মতান্ত্রিক, মনে রাখতে হবে। অ্যান্ড লাস্ট পয়েন্ট, জীবনযাত্রার ভারসাম্যহীনতা। আপনার কোনো পরিশ্রম নেই, আপনি আদরের ঘরের দোলালি বা দোলাল। পড়াশোনা করেন, ঘরে শুয়ে থাকেন, টয়লেট করতেও দূরে যেতে হয় না, ঘরের মধ্যেই আছে, টিভি দেখতেও বাইরে যেতে হয় না, ঘরের মধ্যেই আছে, বইপত্র টেবিলের ওপরেই আছে, খাবার খাবেন একটা বাইরের, সে বাইরে যেতে হয় না, ফোনে চাপ দিলেই ঘরে এসে দিয়ে যায় অ্যাপার্টমেন্টের সামনে। ফলে আপনার কোনো শারীরিক পরিশ্রম নেই। পানি ঠিকঠাক খাচ্ছেন না, এসি রুমের মধ্যে বসে আছেন, ফ্রেশ কোনো খাবার দাবার পাচ্ছেন না। ওই 15 দিন আগে বাবা বাজার করে অফিসে গেছে, অফিসের কাজে, ওই 15 দিনের জিনিস ফ্রিজের মধ্যে আছে, ওটা মা টুকটুক করে রান্না করছে আর খাচ্ছেন। বা এমন হতে পারে মা কর্মজীবী, শুক্রবারের দিন ফাঁকা পেয়েছে, 1 সপ্তাহ রান্না করে ফ্রিজে রেখে দিয়েছে। লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা দামের ফ্রিজ কিনেছি, 1 মাসেও খাবার নষ্ট হবে না। নষ্ট হয় কিনা সে পরে বুঝবেন। এসবের প্রভাবেও বর্তমানে বাচ্চা কাচ্চা হচ্ছে না। এই কথাগুলো আমাদের সমাজের আজকে নারীদের বাচ্চা না হওয়ার পেছনের বাস্তব কথা। ভয় পেয়ে গেছেন না? তাহলে আমি কি আর মা হতে পারবো না? দেখেন, আমি ডাক্তার সাদ, একজন হোমিওপ্যাথ, ক্রনিক রোগীগুলো দেখে থাকি। আমি আপনাকে সঠিক এবং বাস্তব যেগুলো আমি আমার চিকিৎসা পেশায় পাচ্ছি, লাস্ট স্টেজে এসে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সচেতনতার জন্য। প্রথমেই বলেছি, শত্রুকে দেখে ভয় নয়, মোকাবেলা করতে হবে। যে কারণগুলো বললাম এগুলো দেখে ভয় পাবেন না। হোমিওপ্যাথিতে এর সঠিক চিকিৎসা আছে এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা আছে। এখানে যেহেতু পার্শ্ব প্রতিক্রিয়াহীন বলছি, আমি পাচ্ছি যেগুলো, আমাদের আগে আপনারা যাদের কাছে ছুটে যান তারা এমন কিছু ঔষধ দিচ্ছে এত হায়ার, যেগুলো আপনার জন্য প্রয়োজন না, আপনার বডিতে অ্যাবিউজ হচ্ছে। এই ড্রাগ অ্যাবিউজের ফলেও অনেক সময় কনসেপ্ট হচ্ছে না। এবং একবার যদি ড্রাগ অ্যাবিউজ হয়ে যায়, আপনি হোমিওপ্যাথি করেন, আদার্স যা খুশি করতে পারেন, আপনার মা হওয়ার সম্ভাবনা 2%। আমি বাস্তব অভিজ্ঞতা থেকে এটা বলছি, এরকম রোগীও আমার কাছে আছে। পরিশেষে বলবো, আপনি যদি মা হতে চান, আপনি যদি একজন সন্তানের জননী হতে চান, কেউ আপনাকে মা বলে ডাকবে, তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার নিজের শরীরকে বোঝা। হরমোন যেন কোনোভাবেই বেঠিক পথে না চলে যায়, ইমব্যালেন্স যেন না হয়, সেই দিকগুলোতে লক্ষ্য রাখা। সময় আছে এখনো, ব্যবস্থা নেন। সময় আছে এখনো, ব্যবস্থা নেন। আমি একজন হোমিওপ্যাথি চিকিৎসক হিসাবে যারা এই পুরো ভিডিওটা শুনেছেন বা পরবর্তীতে শুনবেন, সঠিক পরামর্শের জন্য আপনাদের পাশে আছি। নির্দ্বিধায় আপনাদের কাগজপত্রগুলো নিয়ে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। শুধু ওষুধ দিয়ে নয়, রোগীকে সুস্থ করতে হলে ভালোবাসা এবং আশা দিয়ে রোগীকে সুস্থ করতে হয়। আমি আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি, করে যাব ইনশাআল্লাহ। আশা করি আজকের আলোচনাটা শুনে একদিকে যেমন ইন্সপায়ার হলেন, সচেতন হলেন। এরকম অনেক ভুক্তভোগী নারী বোন সমাজে আছে, তাদের কাছে এই মেসেজটা পৌঁছে দিবেন, তারা যেন সচেতন হতে পারে। এই জন্য নিজ নিজ জায়গা থেকে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। আল্লাহ হাফেজ।